যাদেরকে নিয়ে তারা আলোচনা করতেন, তারা টোটাল বাংলাদেশের জনগণের কত পার্সেন্ট সেটা কিন্তু ভোট হিসেবে দেখি যে তারা তো 30% লোক হবে না, বা 40% ম্যাক্সিমাম। আপনি 60%, 50-60% লোককে, জনগণকে বাদ রেখে যে ঐক্যমত্য আপনি করতে যাচ্ছেন, সেই ঐক্যমত্য কিভাবে হবে? সেজন্যই বলি যে গোড়াতেই তাদের গলদ ছিল। আপনার বাংলাদেশে নিবন্ধিত পলিটিক্যাল পার্টির সংখ্যা 52। এই 52টি দলের ভিতরে মাত্র 25টি দলকে ঐক্যমত্য কমিশন ইনভাইট করছে, অথবা তারা আসছে। বাকি দলগুলি কিন্তু এখানে ছিল না, তাদের কোনো মতামত ছিল না। সুতরাং এটা জাতীয় ভিত্তিক ঐক্যমত্য কিভাবে হয়? আপনি তো প্রথমেই অনেক লোককে বাদ দিয়ে দিয়েছেন। আরেকটা কথা, ধরে নেওয়া হচ্ছে যে ঐক্যমত্য কমিশন, যারা পলিটিক্যাল পার্টির লোকজন তারাই একমাত্র জনগণকে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা কিন্তু তেমন না। বহু লোক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টিকেই এখন আর সাপোর্ট করতে চায় না। তো সেই লোকগুলিকে রিপ্রেজেন্ট, তাদের মতামত কি ছিল সেখানে? আপনি দেখেন যে এই উপজাতিদের নিয়ে আপনার যে এই পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু তাদের দাবি দেওয়া আছে। এটা আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় তাদের তো আমি দেখি নাই যে তাদের কোনো কথাবার্তা এখানে আসছে কিনা। এবং আপনি দেখেন যে সমতলের যে উপজাতি আছে তাদেরকেও কিন্তু এখানে আনা হয় নাই। যার ফলে আপনার এটা একটা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে। এবং একটা আলী রিয়াজ সাহেব এখানে, উনি দেশের কোনো উপকার করতে পারেন নাই, কিন্তু দেশের একটা বিশাল ক্ষতি করে গেলেন। যেমন সেই 1947-এ সিরিল র্যাডক্লিফ সাহেব একটা কাজ করছিলেন। উনি ছিটমহল করে ভারত, তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তী বাংলাদেশের মধ্যে একটা মানে একটা গন্ডগোলের সূত্রপাত করে গেছিলেন, যেখানে ভারতের ছিটমহল বাংলাদেশের মধ্যে, সেই বাংলাদেশের ছিটমহলের মধ্যে ভারতীয় ছিটমহল ছিল, আবার ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল, তার ভিতরে আবার ভারতের ছিটমহল ছিল। উদ্ভট একটা বিষয়। এখানে উনি কতগুলি বিষয় নিয়ে একটা রিকমেন্ডেশন করছে, 48টা, খুব সব 48টা পয়েন্ট উনি রিকমেন্ডেশন করছে। কিন্তু অনেকেই যে ডিসেন্টিং নোট দিচ্ছিল, নোট অফ ডিসেন্ট, মানে অর্থাৎ যে কোনো একটা ইস্যুতে বেশ কয়েকটা দল প্রত্যেকটা ইস্যুতেই ভিন্ন মত প্রকাশ করছে, অর্থাৎ এইভাবে হবে না, এইভাবে হবে। সেই সবগুলিকে বাদ রেখে ওনারা একটা বলছেন যে গণভোটে উনি দিবেন। তো গণভোট, বাংলাদেশের যে গণভোট, সেই গণভোট আপনি দেখেন যে 3টা গণভোট হয়েছে। এই আপনার 1977-এর মে মাসে একটা গণভোট হয়েছিল, সেটা করছিলেন জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব উনি মিলিটারি রুলকে, ওনার উপরে আস্থা আছে কিনা, হা বা না ভোট, হা বাক্স একদিকে, না বাক্স একদিকে, সেটা একটা অদ্ভুত, মানে গণভোটের ইতিহাসে একটা অদ্ভুত ইয়ে, যে সেখানে 88% নাকি ভোটার পার্টিসিপেট করছে, এবং জিয়াউর রহমান সাহেব 98.9% ভোট পাইছে। এটা অকল্পনীয় একটা বিষয়, সেটা আমরা বুঝি। আপনার এরশাদ সাহেবও একটা 1985-এ গণভোট করেছিল, কিন্তু সেখানে 10% লোক উপস্থিত ছিল না। আপনার 1991-এ একটা গণভোট হয়েছিল, সেটা একটা ভ্যালিড একটা পয়েন্ট, কিন্তু গণভোটে কিন্তু একটা করে পয়েন্ট থাকে, বেশি পয়েন্ট দেয় না, যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকবে না পার্লামেন্টারি সিস্টেমে আসবে। সেই গণভোটে আপনি কত 30% খুব সময় পার্টিসিপেট করছে, বলতে হা ভোট হয়েছে, পার্লামেন্টারি সিস্টেমে আমরা চলে আসছি। এখানে যে 48টা পয়েন্ট, এখানে গণভোট কিভাবে হবে? আমি তো এটা বুঝতে পারি না। আমি ধরেন এই 48টা পয়েন্টের মধ্যে ধরেন 20টা পয়েন্ট আমি হা বলি, বাকিটা আমি না বলি, আমি এখন ভোট দিব কিভাবে? হা ভোট আবার না ভোট? এখানে তো ওনারা যদি বলে যে জুলাই সনদে যা লেখা আছে সেগুলিকে আপনি সাপোর্ট করেন, তো জুলাই সনদের মধ্যে তো আপনার অনেকগুলি পয়েন্ট আছে, কোনগুলিকে সাপোর্ট করি, কোনগুলিকে করি না। তা আমি কিভাবে ভোট দেব? মানুষকে আপনার একটা মানে খেলা করছে ওনরা ওইখানে, ওই যে আপনার কি বেয়াদবের মতো কাজ করছে এইসব লোকজন, যে পবিত্র সংসদ ভবনের মধ্যে বৈশা এইসব উল্টাপাল্টা কাজ করছে, এবং সোনারগাঁয়ে শেরাটনের উপাদেয় খাবার খাইছে, এবং
কইরা একটা অশ্বডিম্ব, এটা হচ্ছে ইউনূস সাহেবের তো ৩ শূন্যের জগৎ, এখন হইলো এইটা নিয়ে ৪ শূন্যের জগৎ। এই টাকা, এই যে একটা অনৈক্যের বীজ মানে রোপণ করে গেলেন ইউনূস সাহেব, তার সাঙ্গপাঙ্গ, তার প্রধান সাঙ্গ হচ্ছে আলী রিয়াজ সাহেব, এইটার ভুগতে হবে এই জাতিকে, জাতিকে ভুগতে হবে। এখন ওই যে আপনার আমির খসরু মাহমুদ সাহেব একটা সুন্দর কথা বলছেন, আপনারা যে কাজ করতেছিলেন সেখানে চলে যান। উনি একটা সজ্জন ব্যক্তি, এর থেকে তো অপমানজনক আর কিছু কথা কেউ বলতে পারে না। কি দরকার ছিল? আপনার যে কিছু রিফর্মের দরকার ছিল যেগুলি ওটা করেন নাই, যে পলিটিক্যাল পার্টির ভিতরে কিভাবে গণতন্ত্র আসবে? এই পলিটিক্যাল পার্টিগুলি তো আপনার পরিবারতান্ত্রিক পলিটিক্যাল পার্টি হিসেবে আছে। সেটাকে আপনার রিফর্ম করার জন্য কোন রিকমেন্ডেশন আছে? যে একই পরিবারের লোক বছরের পর বছর, যুগের পর যুগ ওই পলিটিক্যাল পার্টির প্রধান থাকবেন, যেটা আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ আছে, অন্যান্য দলও আছে। আপনার এই যে নমিনেশন দেওয়া হয়, এমপি মারা গেলে এমপির ওয়াইফকে, নাহলে ভাইকে, নাহলে ছেলেকে, নাহলে মেয়েকে, এই যে পরিবারতান্ত্রিক যে পদ্ধতি গড়ে উঠছে, এগুলি তো প্রিভেন্টিভ মেজার নেওয়া যেত, রিকমেন্ডেশন করতে পারতো। এবং আপনার যে নমিনেশন, এই যে নিবন্ধন তারাই পাবে, রাখতে পারবে যারা রেগুলার ভিত্তিকে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টির লিডারশিপ আপনার নির্বাচিত করবে। সেটা কি আছে? আমাদের এখানে কিন্তু নাই। এইখানে তারা তো আলোচনাই করেন নাই। না করে তারা একটা মানে একটা বিষবৃক্ষ, অনৈক্যের এক বিষবৃক্ষ রোপণ করলেন এই আলী রিয়াজ সাহেব। এবং যখন তারা এই ২০০০ এই গত বছর ২৮শে আগস্ট তারিখে তারা যখন এই সব জিনিসগুলি নিয়ে নামলেন, তখনই কিন্তু আমার মনে একটা আমি একটা অশনি সংকেত দেখতে পেয়েছিলাম। আমি তখনই জাতিকে জানিয়েছি, বলেছি যে আপনারা দেখবেন যে এটা নিয়ে তারা এমন একটা কাজ করবে, কনস্টিটিউশন ভেঙে ফেলানোর। এই যে আপনি গণভোট করতে চাচ্ছে, আপনি গণভোট করার জন্য ২ ভাগে ভাগ হয়ে গেছে, কনস্টিটিউশনালিস্ট আবার অ্যানার্কিস্টের মতো একটা অবস্থায় আমরা পড়ে গেছি। এই গণভোট আপনারা কিভাবে করবেন? গণভোট করার মতো কোনো কায়দা নাই। একটা ইস্যু দেন, আপনি একটা ইস্যু দেন যে আপনারা কি পিআর পদ্ধতি চান না কনভেনশনাল পদ্ধতি চান, কিংবা আপনারা কি ইউনূস সাহেবের এই যে কর্মকাণ্ড এটাকে অ্যাপ্রুভ করেন কি করেন না, যেটা জিয়াউর রহমান করছিলেন, যে আমার যে কর্মকাণ্ড আপনারা কি সেটা সমর্থন করেন কি করেন না, হ্যাঁ কিংবা না, আপনি ক্লিয়ার কাট করছেন। এইখানে এরা অনেক পেঁচাই ফেলাইছে, জটিল করে ফেলছে। শাহাদীর মালিক সাহেব সেদিনকে বলছে যে এই যে জুলাই সনদের ভিতরে যে ইমপ্লিকেশন, যেমন আপনি ধরেন উচ্চ কক্ষ হলে আমাদের কি কি ক্ষতি হবে না হবে, এগুলো অনেকেই বুঝতে পারবে না এই মুহূর্তে, কিন্তু এটাকে দেয়া হচ্ছে। আপনার ওই অনেকগুলি বিষয় আছে, যেমন আপনার রিলেটিভিটি আইনস্টাইনের, এটা কি সত্য কি মিথ্যা, আপনি গণভোটে দেন, দেখবেন যে উল্টো পাল্টা রেজাল্ট পাচ্ছেন। এখানে ইনফর্মড পাবলিক হতে হবে। তাছাড়া আপনার ৪৮টা ইস্যু নিয়ে একটা গণভোট হয় না। আপনার বিদেশে যেমন আছে যে প্রপোজিশন 130, এভাবে একটা ইস্যু দেয় যেখানে হাইওয়ে হবে কিনা, ওই জায়গায় আপনার এই জিনিসটা করা যাবে কিনা, মাল্টিপল ইস্যু তো আনা যায় না, কিন্তু ওনারা এইটা করছে। আমার মনে হয় যে কতগুলি অপরিপক্ক লোকজন, অপরিপক্ক বললাম এই জন্য যে তারা এইসব বিষয়গুলি সম্বন্ধে যথেষ্ট পরিমাণ চিন্তা ভাবনা করেন নাই। তারা নানাবিধ কল্পনায় ভাসছেন যে এইভাবে একটা ভজঘট বাড়াই দিয়া আপনার দেখিনি এই সরকারকে আরো ১ বছর ২ বছর রাখা যায়। এটাই ছিল একটা মানে অসৎ উদ্দেশ্যে কতগুলি ধান্দাবাজ লোক বিদেশ থেকে উঠে এসে বিদেশি আপনার নাগরিকত্ব নিয়ে তারা এই কাজগুলি করছেন। সুতরাং আমি এটাকে নিন্দা জানাই। এটাকে প্রথম থেকেই এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল, যখন সমালোচনা উঠতেছিল। এই কাজ করা দরকার ছিল না, এবং যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে সে হি ইজ টোটালি আনফিট ফর দিস জব।